এই গ্রামটা খুব সাধারণ একটা গ্রাম। ছোট ছোট ঘর, মাটির রাস্তা, পুকুরের ধারে বটগাছ। আর এই গ্রামেই আছে করিম মোল্লার বাড়ি। 2 ছেলের সংসার, কিন্তু সংসারে শান্তির চেয়ে অশান্তির পরিমাণই যেন একটু বেশি। ঘরের সব কাজ ঠিক মতো করো। গরিব ঘরের মেয়ে, কাজ তো আগে থেকেই করো, এখন না হয় একটু বেশি করলে। ও তো এসেছে কাজ করার জন্যই, কাজ করবে না তো কি করবে? নন্দিনী এই বাড়িতে বউ হয়ে এসেছে 1 বছরেরও কম সময়। গরিব বাবার ঘর থেকে এসেছে বলে শাশুড়ি আর বড় যা তাকে কখনো মানুষ বলেই গণ্য করে না। তবুও তার মনটাকে ভাঙতে পারেনি ওদের কথার বিষে। ভালো করে করো, হাড়িতে যেন পানি না রয়ে যায়। তোমাদের বাড়িতে হয়তো এগুলো শেখায় না, কিন্তু আমাদের বাড়িতে এসব চলবে না। আমি দেখি করব দিদি। মেয়েটা আসার পর থেকেই ঘরের শান্তি উড়ে গেছে, যেন সবকিছুতেই নিজের নিয়ন্ত্রণে আনতে চায়। ছোট ছেলে রাহাত স্ত্রীর কষ্ট দেখে, কিন্তু মায়ের ভয়ে সে কিছুই বলে না। সংসারটা বড় হলেও মমতার জায়গাটা ঠিক ছোট হয়ে গেছে। দেখলে তো, সব কাজ নন্দিনী করে। তোমার মা আর আমরা তো বসেই থাকি, কি যে কাজ করে ওই ভালো জানে। থাক না, কাজ করলে করতে দাও, ঝামেলা না হলেই হলো গো। এভাবেই শুরু হয় প্রতিদিনের সকাল। কাজের চাপে ক্লান্ত শরীর আর অবহেলা জমে থাকা মন। তবুও নন্দিনীর মুখে সব সময় একটুখানি নরম হাসি, যে হাসি শুধু সে নিজে বোঝে আর বোঝে নদীর হাওয়া। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস FS ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। আরে আরে আরে, এত শাক কম দিলি কেন হাড়িতে? হ্যাঁ, আমাদের তো দুবেলা পেট ভরে খাওয়া লাগে, তোদের বাড়িতে তো অল্পতেই চলে যায়। শাকটা বেশি ছিল না দিদি, তাই ভাবলাম ডালটা একটু পাতলা করে দিই, তাহলেই সবার হবে। ওরে বাবা, কেমন বুদ্ধি দেখো! গরিবের সংসার বলে বুঝি কমটাকে ভাগ করে সবার মাঝে বিলানোর অভ্যেস আছে তোমার। তা ভালো, কিন্তু আমাদের ঘরে অল্পে চলে না, মান সম্মান আছে তো। আমাদের বাড়িতে এমন রান্না কখনো হতো না মা, সবসময় মাছ মাংস তো থাকবেই, কিন্তু ছোট বউ আসার পর থেকে খাবার যেন কেমন হয়ে গেছে। ওকে আর দোষ দেবে কেন? ওর বাপ তো ওকে কিছুই দিতে পারেনি বিয়েতে, 1 হাঁড়ি 2 থালা নিয়ে এসেছে, এখন আবার আমাদের ঘরে চাল ডাল নিয়ে ভাব দেখাচ্ছে। আমি তো চেষ্টা করি সবাই যেন ভালো খায়, আমি কিছু নিজের জন্য রাখি না মা। ও দেখো, মুখে কথা ফুটেছে। শোনো, লোক দেখানো মায়া দেখানোর কোনো দরকার নেই। গরিব সংসারের মেয়েরা এমনই হয়, সামনে ভদ্রতা, পেছনে চোখ রাখে সবকিছুতে। মা, ওর সাথে তুমি সব সময় এমন করে কথা বলো কেন? ও কিছু বলেনি তো? তুই চুপ কর, বউয়ের পক্ষ নিয়ে বেশি কথা বলতে শিখেছিস? ও তোকে জাদু করেছে বুঝি? সংসার চালাতে গেলে জানতে হয় কে কেমন। আমি তো চেয়েছিলাম একটু শান্তিতে সংসার করতে। মা বলে কষ্টকর, সংসার আপন হয়ে যাবে, কিন্তু এখানে তো আমি শুধু দাসী হয়েই রইলাম। আমার হাসি কারো চোখে পড়ে না, আমি থাকি বা না থাকি তাতে কারোরই কিছুই যায় আসে না। ওরা আমাকে ঘৃণা করে। গরিব হওয়া কি দোষের? আমার বাবার কি দোষ যে তিনি ধনী নন? আমি কি বেশি কিছু চাই? শুধু সম্মান আর একটু ভালোবাসা চাই। কাঁদছো কেন? কিছু না, চুলোয় হাঁড়ি বসিয়ে রেখে এলাম। ভাবছিলাম
তাই? আমার দিকে তাকাও। তোমার চোখ কথা বলে দেয় সবকিছু। তুমি যতই লুকাও, আমি বুঝি সব। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, সারাদিন কাজ করি, কিন্তু ওরা ওরা আমার দিকে এমন ভাবে তাকায় যেন আমি ভিক্ষে চাইতে এসেছি। তুমি ভিক্ষা চাইতে আসনি, তুমি এই ঘরের লক্ষ্মী। যদি কেউ তা না বোঝে, ওদের চোখের সমস্যা, তোমার নয়। কিন্তু তুমি মাকে তো কিছু বলো না, তখন মনে হয় তুমিও ওদের মতোই ভাবো। শোনো, আমি মায়ের কথা এড়িয়ে যাই শান্তির জন্য, ভয় থেকে নয়। কিন্তু তোমার প্রতি যা হচ্ছে, আমি চোখ বুঝে থাকতে পারি না। অনেক দিন ধরে দেখছি আমি কথা বলবো, তোমার পাশে থাকবো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সত্যি? এই নদীর জলের মতো যদি কথা ফেলে দেই, তাহলে কি আমি স্বামী বলে দাবি করতে পারি? চলো ঘরে যাই। আজ থেকে তুমি আর একা নও, বুঝলে? তুমি আর একা নও গো। ভাতটা যেন পুড়ে না যায়, সবাই ক্ষুধার্ত। ঠিক মতো রান্না না হলে আবার কথা শুনতে হবে। ধোয়াটাও যেন আমার কপালে বেশি জমে। দেখো না, ওকে দিয়ে কাজ করাতে কত শান্তি লাগে। কাজের মেয়ে আনলেও এত পরিশ্রম করতো না। গরিব ঘরের মেয়ের একটাই গুণ, চুপচাপ সব করে। তাই তো পছন্দ করে ওকেই ঘরে আনলাম। প্লেট পত্তর ধর, পানি ঢেলে দে। আরে তাড়াতাড়ি কর না। এই ভাতে আবার মানুষের পেট ভরে? মনে হচ্ছে মণিপুরের ভিক্ষুকদের ভাত দিচ্ছে। তোমাকে কি আরো দেব দিদি? নরম হয়েছে, কিন্তু একটু লবণও কম। ভেবেছিলাম বেশি লবণ হলে যদি কারো পছন্দ না হয়। হ্যাঁ, তা বুঝতে পেরেছি। ভাতের হাঁড়ি ঢাকনার নিচে যেমন অল্প আঁচে সবকিছু সেদ্ধ হয়, তেমনি নন্দিনীর বুকের ভেতরও সেদ্ধ হচ্ছে এক রাশ নীরব কষ্ট। কিন্তু সে চুপই থাকে, কারণ নীরবতাই যেন এই ঘরের নিয়ম। আপা, এক মুঠো চাল যদি দিতেন। বাচ্চাগুলো সেই দুপুর থেকে কেটেই যাচ্ছে, একটু চাল দিন না, কাল দিয়ে যাব। চাল? আমাদের চাল ফুরিয়ে এসেছে, থাকলে তোকে দিতাম। আমি বুঝি আপা, তবু ভাবলাম আপনারা গরিবের দুঃখ বুঝবেন। আরে, চাল দিলে একদিন দিয়ে পার হওয়া যায়? আজ দেবো, কাল আবার আসবে, পরশু আবার। যতদিন যাবে ততই সাহস বাড়বে। দয়া যেন এখন পাপ হয়ে গেছে। এক মুঠো চালই তো চাইতে এসেছি আপা। আমি তো থালা ভর্তি ভাত চাইনি, কালই দিয়ে যেতাম। ছোট ছেলেটা পেট ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। খুব মায়া হচ্ছে, কিন্তু কি করব বলতো? আমাদের ঘরেও তো তেমন চাল নেই। তুই বড় বৌমার কথায় কিচ্ছু মনে করিস না, ও তোকে একটু মজা করে কথা বলেছে। কাকিমা, একটু মজা করছিলাম, আপনি আবার কিছু মনে করবেন না যেন। রাগ কেন করব দিদি? যদি না থাকে তবে দেবেন কেমন করে? মানুষ মানুষকে এমন ভাবে কথা বলতে পারে? এক মুঠো চাল দিতে না পারে, তবু কষ্টের কথা না বললেই তো পারত। আরে ও কাকি, কাল কোথায় চাল পেলে গো? আমার বাড়িতে একদমই চাল ছিল না।
আজ তোমার ছেলে চাল আনলে তবেই রান্না করব। হ্যাঁ রে, পেয়েছিলাম একটু চাল। মানুষ সামান্য চালের জন্য কত মিথ্যে কথা বলতে পারে। কাল তো কমলা কাকির বাড়িতে গেলে, কি বললো কি সে? সে যেমন অহংকার করে। চাল তো দিলই না, আরো কত মিথ্যে কথা। বড় বউ তো শাশুড়ির মতো হয়েছে, কিন্তু ছোট বউ সে অনেক ভালো। আমরাও তো দেখি বড় বউটা যে কি অহংকার করে, নিজে পেট ভরে খায় আর গরিবের মেয়ে বলে ছোট বউকে কত অবহেলা করে। কিন্তু তুমি সালকার বাড়ি থেকে পেলে। যখন ফিরে আসছিলাম বাড়ি থেকে, তখন সত্যি গো, মেয়েটা বড্ড ভালো। হ্যাঁ রে, সে হলো ছোট বউ নন্দিনী। সে গরিব হলেও মানুষের মতন মানুষ। কেউ না দেখলেও ওর মনে দয়া চলে এসেছে কার্যকর ভাবে। এভাবে আর কথা বলিস না, তাহলে আবার ছোট বউয়ের রক্ষে থাকবে না। মেয়েটা যে আমাদের জন্য এত করে, তাকে বিপদে ফেলবো কেমন করে বলো? চলো এবার বাড়ি যাই, চাল আনলে তবেই রান্না করতে হবে। নন্দিনী, রাহাত, শুনছো তোমরা? আজ থেকে তোমরা আলাদা খাবার রাঁধবে। মা, এমনটা কেন বললেন? কেন সেটা তোকে বোঝাতে হবে? তুই পাশের বাড়ির মহিলাকে চাল দিলি না? চাল কি তোর বাপের বাড়ি থেকে এনেছিস নাকি? মা, আমি বুঝতে পারছি না ও কি ভুল করেছে। এখনো বুঝতে পারছিস না? তোর মতো গরিব মেয়েরা আমাদের মতো ঘরে কিছুই শেখেনি। এখন থেকে তোর জন্যে আলাদা হাড়ি। আমি কি দোষ করেছি মা? আমি তো শুধু সাহায্য করেছি। সাহায্য? গরিবের সাহায্য? নিজে কি এনেছিস বাপের বাড়ি থেকে শুনি, আর বাইরের লোককে সাহায্য করা হচ্ছে? মা, আমি চাই না আমরা আলাদা হই, আমরা একসাথে থাকতে চাই। কথা শেষ। আজ থেকে আলাদা, রান্নাঘরে ঢুকবি না, আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কষ্ট যতই হোক, সংসার তো চালাতে হবে। তুমি চিন্তা করো না, ওপরওয়ালা আছেন আমাদের সাথে, কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। রাহাত আর নন্দিনী বিছানায় বসে কথা বলতে থাকে। আজ আবার কি খাবো? চাল নেই, ডাল নেই, কিছুই সে নেই। কি রান্না করব? নন্দিনী, আজকে কিছু রান্না করেছো? আজ আমাদের ঘরে কিছুই নেই, শুধু এই খালি হাড়ি। আচ্ছা, আমি বাইরে যেয়ে দেখি কোনো কাজ পাই কিনা। আমি তো তোমার জন্য সব করি, আর এভাবেই সংসার চালাতে হবে। শুধু ভাবো, একদিন সব ঠিক হয়ে যাবে। ছোট সংসার এখন কষ্টে ভরা। কাজ হারানো, খালি হাড়ি, আর ছোট বউয়ের মন খারাপ, সব মিলিয়ে যেন এক অদৃশ্য ধোঁয়া ঘর জুড়ে। কিন্তু এই কষ্টই গল্পের নতুন মোড়ের শুরু। সৃষ্টিকর্তা, সাহায্য করো, আমাদের কষ্ট কমাও। কোথাও কিছু আলো আছে কি? আপনি? কাকা, আপনি কি? আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। কোথা থেকে এলেন? আগে তো আপনাকে আমি এই গ্রামে দেখিনি। অনেক দূর থেকে এসেছি মা, পথ খুব দীর্ঘ ছিল, আর আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে। কিছু দূর এগুতেই আর সহ্য করতে পারছি না।
ধন্য হও মা, তুমি ধন্য হও। তোমার এই কৃপা আমি কখনো ভুলবো না। তোমার এই ছোট কাজই অনেক বড়। কাকা, আমি তো শুধু পানি দিয়েছি, বড় কিছু তো দিতে পারিনি। দেখিস মেয়ে, তোর হাড়ির খাবার কখনো শেষ হবে না। এই পানি যেমন নিঃশব্দে জীবন দেয়, তেমনি তোর সৎ হৃদয় সবাইকে তৃপ্তি দেবে। শুধু মনে রেখো, সবই ওপরওয়ালার ইচ্ছায়, বুঝলে? সত্যি কাকা, আমার ছোট্ট হাড়ি বড় হতে পারে? হ্যাঁ রে মা, তোর হৃদয় বড়, তাই তোর ছোট হাড়ি এখন থেকে বড় হবে। দয়ার ভালোবাসা শুধু ভাগ করার জন্যই নয়, ভালোবাসার শক্তি এই হাড়িকে ভরে রাখে রে। সত্যি কি আমার হাড়ি বড় হবে? আমি সবাইকে খাওয়াতে পারবো কাকা? বিশ্বাস রাখ, যা আসে তা তোর বিশ্বাস আর পরিশ্রমের জন্য। আজ আবার কি হবে? চাল নেই, ডাল নেই, কিছুই সে নেই। কি রান্না করব? কি 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 হলো এটা? আমার হাড়িতে ভাত? ভাত কোথা থেকে এলো? আর এটা এটা কি করে সম্ভব? হাড়ির ভেতর থেকে ধোঁয়ার মতো সুগন্ধ ঘরে ছড়িয়ে যায়। সে ধীরে ধীরে হাড়ি ধরে বাইরে চলে আসে। চোখে বিস্ময়, মুখে অদ্ভুত শান্তি। হারি, এত ভাত তুমি চাল কোথায় পেলে? এটা নিশ্চয়ই ওই বৃদ্ধের আশীর্বাদ। তিনি বলেছিলেন সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা, তুমি তো জানো আমি সব সময় ভাগ করেই খেতে চাই। এখন আমি সবাইকে খাওয়াতে পারবো। তোমার ছোট হাড়ি সত্যি বড় হয়ে গেছে। উপরওয়ালা তোমার ভালোবাসা, ধৈর্য এবং সাহসের জন্য তোমাকে আশীর্বাদ দিয়েছেন। ছোট বউ, তোমার এই ছোট হাড়ি এখন বড় হাড়ি রে। এখন সবাই খেতে পারবে, কোনো আর অভাব থাকবে না। হ্যাঁ গো কাকিমা, আর কাউকে না খেয়ে থাকতে হবে না। আমি ভুল করেছি, তার ধৈর্য আর ভালোবাসা দেখেছি। এতদিনে আমি বুঝলাম আমাদের অহংকার আমাদের কত ক্ষতি করেছে। সত্যি মা, ওই ছোট হাড়ি সব মানুষের জন্য বড় হয়ে গেছে। আমরাই ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। গ্রামের সব মানুষ ক্ষুধা পেলে ছোট বউয়ের বাড়িতে চলে আসে। সবাই পেট পুরে খায়। ছোট বউয়ের ভালোবাসা, ধৈর্য ও দয়া অল্প ভাতের হাড়ি এমন ভাবে ভরা রাখলো যে পুরো গ্রাম তৃপ্তি পেল। ছোট হাড়ি বড় হয়ে সব কষ্টকে জয় করল। শাশুড়ি, বড় বউ এবং গ্রামের সবাই শিখল ভালোবাসা ও দয়া সবকিছুর চেয়ে বড়। হাসি, কৃতজ্ঞতা আর শান্তি এবং একতার বার্তা ভরে গেল গ্রামে। আল্লাহ, গ্রামের সবাই ক্ষুধার্ত, কেউ না খেয়ে থাকবে। আমি চাইছি সবাই খাক। দেখেছো, নন্দিনী আপা নিজের হাড়ি নিয়ে এসেছে। এটা কি সম্ভব? আপা, আমাদের বাচ্চারা ক্ষুধার্ত ছিল, আপনি আসলেই তারা খেতে পারবে কিছু। চলো সবাই, সবাই থালা নিয়ে নাও। আল্লাহ সাহায্য করুক, আর কেউ না খেয়ে থাকবে না। হ্যাঁ, দেখেছো
হাড়ি ফুরোতেই চাইছে না। ছোট বউয়ের হাড়ি সত্যি বড় হয়ে গেছে। মা, সবাই খাচ্ছে, কেউ অভাব পায় না মা। হ্যাঁ, আমরা ভুল করেছি, আর ধৈর্য ভালোবাসাও দেখেছি। আমি বুঝলাম আমাদের অহংকার আমাদের কত বড় ক্ষতি করেছে। সত্যি ওর ছোট হাড়ি সব মানুষের জন্যই বড় হয়ে গেছে, আমরাই ভুল করেছি। আপা, আল্লাহ আপনার ভালোবাসা দেখেছেন। এই গ্রামে এত মানুষ খুশি হলো শুধুমাত্র আপনার জন্যেই। আল্লাহর রহমতে এই ছোট হাড়ি এখন বড় হাড়ি, আর কেউ না খেয়ে থাকবে না, সবাই খাবে, সবাই তৃপ্ত হবে। দেখি না, এখন কমলা বেগম আর শিলা তাদের অহংকার, কৃপণতা আর ছোট বউয়ের ভালোবাসার সামনে কোনো মূল্য রাখে না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ভালোবাসা আর দয়া সব কিছুর চেয়ে বড়। আমাদের অহংকার আর রাগ কোনো কাজে আসে না। আল্লাহ, এই ছোট হাড়ি এখন বড় হয়ে গেছে, সবাই খাচ্ছে, কেউ অভাব পায় না। আশা করি এই গ্রামের সবাই একসাথে সুখী থাকবে। ছোট বউয়ের ভালোবাসা, ধৈর্য ও দয়া অল্প ভাতের হাড়ি এমন ভাবে ভরা রাখলো যে পুরো গ্রাম তৃপ্তি করে খেল। ছোট হাড়ি বড় হয়ে সবার কষ্ট জয় করলো। শাশুড়ি, বড় বউ এবং গ্রামের সবাই শিখল ভালোবাসা আর দয়া সবকিছুর চেয়ে বড়। হাসি, কৃতজ্ঞতা আর শান্তি এবং একতার বার্তা ভরে গেল গ্রামে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। বেলতলি গ্রামেই বাস করত দুই বোন, সুমি আর মলি। তাদের বাবা হরেন ছিলেন একজন পরিশ্রমী কৃষক। দিনভর মাঠে খেটে ঘরে ফিরত কাদা মাখা কাপড়ে, কিন্তু তার মুখে থাকতো হাসি। মা মারা গেছেন ছোটবেলায়, তাই বাবাই ছিল দুই মেয়ের পৃথিবী। মলি, আই মলি, ওঠ বোন, সকাল হয়ে গেছে তো। আহ দিদি, একটু ঘুমোতে দাও না, মাত্রই তো সকাল হলো। না রে বোন, ওঠ, একটু দেরি হলে বাবা আবার না খেয়ে মাঠে চলে যাবে। তুই ভাতটা চুলায় বসা, আমি বাইরের কাজগুলো সেরে নি। আচ্ছা দিদি, ঠিক আছে, আমি রান্না বসাচ্ছি, তুই যা, আমি এক্ষুনি উঠছি। বাবা, বাবা, এ কি, তোমার কাশি তো বেরিয়ে চলেছে। আরে না রে মা, সকালবেলা তো একটু ঠান্ডা ঠান্ডা, এজন্যই মনে হয় একটু বেশি কাশি লাগছে রে। না বাবা না, তোমার কাশি অনেক বেড়ে গেছে। বাবা, আজ তোমায় মাঠে যেতে হবে না, আজ বাড়ি থেকে একটু বিশ্রাম করো না। না রে মা, মাটি না ছুলে শরীর বড্ড ভারী ভারী লাগে রে মা। কাজই আবার ওষুধ, কাজ না থাকলে আমার শরীর আরো অসুস্থ হয়ে যাবে রে মা। আচ্ছা বাবা, চলো তাহলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ নিয়ে আসি, তারপরে মাঠে যাবে বাবা। আরে না রে মা, ডাক্তারের কাছে যেতে হবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে রে। আচ্ছা বাবা, ওষুধের নাম শুনলেই তুমি ভয় পাও কেন বলো তো? ওষুধের ভয় পাই না রে, শুধু টাকার ভয় পাই। ডাক্তারের কাছে গেলে তো অনেক টাকার দরকার রে মা, অনেক টাকার দরকার। আমাদের মতো গরিবদের এই পৃথিবীতে বাঁচাটাও যেন অভিশাপ। বাবা তুমি চলো, খাবার খেয়ে নাও। দে মা, কটা খেয়ে মাঠের দিকে যাই। দিনগুলো এমন অভাব অনটনে পার হচ্ছিল তাদের।
কিন্তু হঠাৎ একদিন মাঠ থেকে ফিরে হরেন তার বুকটা চেপে বসে পড়লো বারান্দায়। আহ আ- আ- সুমি, মনি, কোথায় তোরা? আমার বুকের মধ্যে কেমন জানি হচ্ছে রে। বাবা, ও বাবা, কি হচ্ছে তোমার? কেমন লাগছে? মারে, বুকের মধ্যে কেমন যেন আগুন জ্বলছে রে মা। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে রে মা। আহ আহ মনে হচ্ছে আমি আর বাঁচবো না। দিদি, বাবা এমন করছে কেন রে? বাবা, বাবার কি হচ্ছে রে দিদি? কিরে, কি হলো? এমন চিৎকার করছিস কেন তোরা? দেখো না চাচি, বাবা যেন কেমন করছে। তোর বাবাকে দেখে তো মনে হচ্ছে খুব অবস্থা খারাপ। এক্ষুনি তাকে ডাক্তারের কাছে নিয়ে যা। কি দিয়ে ডাক্তার দেখাবো রে রেনু? ঘরে খাওয়ার মতো এক মুঠ চালও নেই, সেখানে ডাক্তার কোথা থেকে দেখাবো? সুমি, মলি, দেখ তোরা কোথাও থেকে টাকা জোগাড় করতে পারিস কিনা দেখ, না হলে তোদের বাবা যে আরো অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে চাচি, দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি গেলাম। আমার আবার সবজিটা চুলোয় বসানো। দিদি, মহাজনের কাছে গেলে কেমন হয়? মহাজনের কাছ থেকে ধার নিলে মনে হয় ওষুধ কেনা হয়ে যাবে। মলি রে, রমেন মহাজন একদম ভালো না। সবাই বলে ও লোক ঠকায়। ওনার কাছ থেকে কি করে টাকা ধার চাইবো বল? টাকা না হলে তো বাবা বাঁচবে না রে দিদি। তাহলে তাহলে এখন কি করবি? আচ্ছা ঠিক আছে, দেখি কাল সকালের দিকে যাবো। কিরে, তুই হরেনের বড় মেয়ে না? তাই এখানে কি চাস রে? বাবা খুব অসুস্থ রমেনদা, যদি কিছু টাকা ধার দিতেন। টাকা ধার দিবি? তা কি জামানত দিবি শুনি? জামানত না দিলে আমি তো কাউকে টাকা ধার দিই না। হ্যাঁ, বাবার একটা জমি আছে, ওটাই দেব। জমি? হ্যাঁ, সে তো নেওয়াই যায়। তবে জমির কাগজ আনবি, তাহলে টাকা দেব। কিন্তু তোর বাবা যদি মরে যায়, জমি কিন্তু আমার হবে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাই হোক। আগে বাবা তো বাঁচুক, কাল জমির কাগজ নিয়ে আসবো। দিদি, তুই জমিটা এইভাবে দিতে রাজি হলি কেন? হিসারাজি আর কোনো পথও নেই বোন। এই মুহূর্তে বাবাকে চিকিৎসা না করালে বাবা তো মরেই যাবে। হ্যাঁ, তা তো ঠিকই। আচ্ছা, তুই যা ভালো মনে করিস সেটাই কর। সেদিন রাতেই হরেনের অবস্থা আরো খারাপ হলো, কাশি বেড়ে গেল। ওরে ওরে সুমি, আমি মনে হয় আর বাঁচবো না রে। এমন করে বলো না বাবা, তোমার কিচ্ছু হবে না। খালি তোমায় ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। সুমি আর মলি সারা রাত জেগে বাবার সেবা করলো। ভোরের আলো ফুটতেই হরেনের নিঃশ্বাস থেমে গেল। দিদি, দিদি, বাবা কথা বলছে না কেন? বাবা, ও বাবা, বাবা, বাবা কথা বলো। বাবা, তুমি আমাদের কেন একা রেখে চলে গেলে?
এখন এখন আমাদের কি হবে বাবা? আমরা এবার কাকে নিয়ে বাঁচবো? কি করে বাঁচবো বাবা? কাঁদিস না রে মা, কাঁদিস না। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। কি আর করবি কেঁদে? কাঁদিস না তোরা। এভাবেই কেটে গেল কিছুদিন। হরেনে চলে যাবার পর ঘর একেবারেই শূন্য। মলির চোখে জল, পেটের ক্ষুধায় সে ছটফট করছিল। আজ যে কিছু খেলাম না দিদি, খুব খিদে পেয়েছে। ঘরে তো কিচ্ছুটি নেই। দাঁড়া রে বোন, দেখি ঘরে খুঁজে যদি কিছু পাই। আমার মন বোঝানোর জন্য বলছিস দিদি? এরপর সারা ঘর খুঁজতে খুঁজতে সে একটা কাঠের বাক্স পেল। সুমি কাঠের বাক্সটি খুলে ভেতরে ধুলো মাখা একটা চিঠি পেল, যেটা তার বাবার হাতের লেখা। তাতে লেখা ছিল, সুমি মলি, তোদের দু বোনের জন্যই জমিটা রেখে গেলাম। এই মাটি একদিন তোদের অনেক কাজে আসবে। কাঁদিস না মলি বোন, দেখ বাবার এই রেখে যাওয়া জমিটাই হবে আমাদের আশা। কিন্তু দিদি, ওটা তো পতিত জমি, ওখানে তো গাছগাছালিতে পড়ে গেছে, দেখে মনে হয় একটা জঙ্গল। হ্যাঁ রে, ওটাই আমাদের বাবার দেওয়া উপহার, ওটা থেকে আমাদের জীবন সাজাতে হবে রে। ঠিক আছে দিদি, তাহলে চল কাল থেকে আমরা কাজ শুরু করি। হ্যাঁ রে বোন, না খেয়ে থাকলে তো আর চলবে না, আর না খেয়ে থাকলেও আমাদের কেউ খেতে দেবে না, আমাদের কাজ করেই খেতে হবে। পরদিন সকালে দু বোন কাস্তে দা ঝুড়ি নিয়ে গেল জমিতে। জমিতে ঘাসে ঢাকা, গাছগাছালিতে আটা জঙ্গল, মাটি শক্ত, আগাছায় ভরা। তারা কাজ শুরু করলো। দিদি, এ জমি তো একেবারে মরুভূমি। দু বোন সেই সকাল থেকেই কাজ করছি, কিন্তু জমিটার তো কোনো পরিবর্তনই দেখছি না। হবে রে হবে, জমির পরিবর্তন ঠিক হবে। বাবা বলতেন, কষ্ট করবে, কষ্টের ফল কখনো বৃথা যায় না। আর বাবা সবসময় বলতো, মাটি কখনো মরুভূমি না, মানুষই সেটাকে মরুভূমি করে ফেলে। ঠিক আছে চল, তাহলে কাজ করে দেখি আমাদের কপালে কি হয়। হ্যাঁ রে বোন, হার মানলে তো চলবে না, একদিনে তো আর পরিষ্কারও হবে না, কিন্তু আস্তে আস্তেই করে ফেলবো। 3 দিন ধরে তারা কোদাল চালিয়ে মাটিতে জল দিয়ে মাটি নরম করলো, আগাছা তুললো। সুমি আর মলিকে মাঠে কাজ করতে দেখে গ্রামের লোকেরা হাসাহাসি করতে লাগলো। আরে কালুদা, দেখো দেখো, মেয়ে মানুষ মাঠে কোদাল চাপাচ্ছে। দেখো, মেয়ে মানুষ আজকাল আবার মাঠে চাষের কাজ করবে নাকি গো? ওরা তো গরিব, বাবা মানেই এখন অভিনয় করছে কৃষানি হওয়ার। দেখবো মেয়ে মানুষ কতদিন মাঠে কোদাল কোপাতে পারে। হ্যাঁ গো, ঠিকই বলেছ। মানুষের বাড়িতে কাজ কর, তা না করে এসেছে মাঠে সত্যি সত্যি কাজ করতে। আজকাল মেয়ে মানুষের ঢঙের আর শেষ নেই। আসেছে। সুমি, তোরা মেয়ে মানুষ ওই মাঠে এসেছিস? সবাই তো হাসছে তোদের দেখে। এছাড়া যে কোনো উপায় নেই চাচি। যা করিস একটু ভেবে চিন্তে করিস। যারা হাসে তাদের হাসি শুনে থেমে গেলে তো আমাদের পেটে ভাত যাবে না মাসি, আমরা আমাদের কাজই করে যাব। হ্যাঁ, সেটা তো যাবে না, কিন্তু সমাজ বলেও তো একটা কথা আছে। আমাদের সমাজে তো মেয়েরা এভাবে মাঠে আসে না। আমরা না খেয়ে থাকলে সমাজ তো আমাদের খোঁজও নেবে না। আর তোমাকে বলে রাখছি, আজ যে সমাজ আমাদের দেখে হাসছে, একদিন সেই সমাজই আমাদের নিয়ে গর্ব করবে। এমন হলে তো ভালোই হয়। তাহলে তোরা কাজ কর, আমি গেলাম। দিদি, জমি তো প্রায় চাষের যোগ্য হয়ে এসেছে,
একটা জমিতে কি চাষ করবে ভেবেছো? মলি রে, আমাদের ব্যতিক্রম কিছু চাষ করতে হবে। সেটা কি? দাঁড়া, আমায় একটু ভাবতে দে। মলি, আমাদের এই জমিতে ফুলের চাষ করব। হ্যাঁ দিদি, সেটা ভালোই হবে। আমাদের গ্রামের মাঠে তো কোথাও ফুলের চাষ হয় না। ফুল হলে বাজারে বেশ ভালো দামেই বিক্রি করতে পারবো। বাবার রেখে যাওয়া কিছু টাকা আছে, ওগুলো নিয়ে হাটে গিয়ে কিছু ফুলের বীজ কিনে আনবো। পরের দিন দুবন বাজার থেকে ফুলের বীজ কিনে আনলো। গাঁদা, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, সাথে ফুল চাষের একটা বইও কিনলো। দিনের বেলা মাঠের কাজ সেরে রাত জেগে বই পড়তো তারা, কি করে ফুলের চাষ করতে হয়। দিদি, আমরা তো কখনো চাষ করিনি, আমরা কি পারবো? পারবো না কেন? আমাদের পারতেই হবে। চেষ্টা করলেই সবকিছু সম্ভব। কালই চারপাশে বেড়া দিয়ে দেব, নইলে মানুষও দুষ্টুমি করতে পারে আমাদের সাথে। আচ্ছা বেশ, তাহলে তো কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। বেলা হয়ে গেলে কাজ করতে গেলে বেশি কষ্ট হয়। এখন চল ঘুমিয়ে পড়ি, বেশ রাত হলো। তারা দুবন ফুলের বীজগুলো খুব পরিচর্যা করতে লাগলো। একদিন খুব ঝড় বৃষ্টি হলো। সেই রাতে প্রচন্ড ঝড়ে তাদের ফুলের বেড়াগুলো উড়ে গেল। পরদিন সকালে দুবন মাঠে ছুটল। দিদি, আমরা এত কষ্ট করে জমি পরিষ্কার করে ফুলের বীজ পুঁতলাম, এই প্রচন্ড বৃষ্টিতে তো সব শেষ হয়ে গেল রে দিদি। এই বীজ থেকে তো আর চারা বেরোবে না। কাঁদিস না বোন, কালই আমরা আবার নতুন বীজ বুনবো। যতদিন সফল না হব ততদিন চেষ্টাই করে যাব। সফল আমাদের হতেই হবে। হ্যাঁ রে দিদি, তুই ঠিক বলেছিস, আমরা হার মানবো না। তোরা দু বোন কত পরিশ্রম করছিস। তোদের দু বোনের জন্যই গ্রামের অনেক গরিব মানুষ বাঁচার নতুন আশা খুঁজে পাবে। চেষ্টা করতে থাক, একদিন তোরা ঠিক সফল হবি। হ্যাঁ চাচি, বাবার রেখে যাওয়া দু বোনের এক জমি দিয়ে আমাদের ভাগ্য বদলাবে। আমাদের এই একটা জমিতে সারা জীবন দু বোন মিলেমিশে কাজ করব। বাবার দেওয়া এই উপহার কখনো নষ্ট করব না। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। সেই পতিত জমি ফুলে ভরে গেল। রঙে রঙে ফুটলো নানান রঙের ফুল। বাতাসে ছড়িয়ে পড়ল গন্ধ। দূর থেকে মনে হয় যেন বসন্ত নেমেছে। দিদি দেখ, আমাদের জঙ্গলে ভরা জমিটা আজ মনে হচ্ছে নানান রঙে সেজেছে। কত সুন্দর ফুল ফুটে আছে। হ্যাঁ রে বোন, এগুলো আমাদের কষ্টের ফসল। ফুলগুলো দেখে আজ দুটো চোখ শীতল লাগছে। মনে হচ্ছে আমাদের কষ্টগুলো সফল হয়েছে। দিদি রে, আজ বাবার জন্যই সব সম্ভব হয়েছে। ভাগ্যিস আমাদের কথা ভেবে বাবা জমিটা রেখে গিয়েছিল। বাবা বেঁচে থাকলে আজ খুব খুশি হতো। একটু সুখের মুখ দেখে যেতে পারলো না বাবা। চল রে দিদি, আজ আমরা কিছু ফুল হাতে তুলে নিয়ে যাই, দেখি কেমন বিক্রি হয়। হ্যাঁ তাই চল। যদি ভালো দামে ফুলগুলো বিক্রি করতে পারি না, তবে কাল বেশি করে ফুল তুলবো। ফুল নেবেন? তাজা তাজা ফুল নিয়ে যান, নিয়ে যান, তাজা তাজা ফুল নিয়ে যান। দেখো কালুদা, হরেনের মেয়ে মাঠে গিয়ে কোদাল কুপিয়ে ফুল লাগিয়েছে। মানুষের আর খেয়ে দে কাজ নেই তো, তাই টাকা দিয়ে ফুল কিনবে। গ্রামের মানুষ খেতে পায় না,
আর টাকা দিয়ে ফুল কিনবে। বাবু, শুধু চাষ করলে হয় না রে, বুদ্ধি দিয়ে করতে হয়। এদের চাষ করার দরকার তাই করছে। মেয়ে মানুষ এর থেকে বেশি বুদ্ধি আর কোথায় পাবে রে? হ্যাঁ গো কালুদা, একেবারে ঠিক কথা বলেছ গো। চল হাবু, যত সব পাগলামি। গ্রামের মানুষ খেতে পায় না, এরা বসেছে ফুল নিয়ে। চল চল চল। দিদি রে, সে কখন এসেছি, কেউ তো একটা ফুল কিনতেও এলো না। একটু ধৈর্য ধর, এখনো সারাদিন বাকি আছে, কেউ না কেউ নিশ্চয়ই কিনবে। ইস, হরেনের মেয়েরা জমিতে ফুল লাগিয়েছে, আর কিছু খুঁজে পাইনি। ফুলে কি কেউ পেট ভরাতে পারে নাকি? গ্রামে আবার ফুল কে কিনবে? এই যে মাইয়ারা, 10 টাকার গাঁদা ফুল দাও, আমার মেয়েটা খুব ফুল পছন্দ করে। এই নিন আপনার গাঁদা ফুল। তারপর সারাদিন বসে থেকেও আর 1 টাকারও ফুল বিক্রি করতে পারলো না দুবোন। তারা খুব হতাশ হলো। সারাদিন বসে থেকে মাত্র 10 টাকার ফুল বিক্রি করতে পারলাম, কি হবে এবার? এ ফুল তো এখানে বিক্রি হবে না। পারি চল দিদি, পারি গিয়ে ভেবে দেখবো। আমরা মনে হয় ফুল চাষ করে ফুলই করতাম দিদি। না রে বোন, আমাদের ফুল চাষের দিকে আরো মন দিতে হবে, আর ফুলগুলো শহরে বিক্রির ব্যবস্থা করতে হবে। তাহলে ফুলের বেশ ভালো দাম পাওয়া যাবে, এখানে কেউ ফুল কিনবে না রে। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ, শহরে ফুলের চাহিদা বেশি। এমন সুন্দর ফুল দেখলে শহরের সাথে সাথেই বিক্রি হয়ে যাবে। পরদিন তারা ফুল নিয়ে শহরে গেল। শহরে একটা লেকের ধারে তারা ফুল নিয়ে বসলো। প্রথম দিনেই বেশ ভালো দামে ফুল বিক্রি করলো তারা। বেশ কিছু টাকার ফুল বিক্রি করলাম। মলি, আজ বাবা দেখলে কত খুশি হতো। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। আমরা সপ্তাহে 2-3 দিন শহরে আসবো ফুল নিয়ে। যা বিক্রি হয় তাতে কোনো মতে দুবোনের দিন পার হলেই হলো। একদিন রমেন মহাজন এলো মাঠে, তাদের 2 বোনের কাছে। মাঠে গন্ধে ভরা ফুলের ক্ষেত দেখে বলল, সুমি, তোরা তো খুব ভালো ফুল লাগিয়েছিস রে, তোদের জন্য একটা সুখবর আছে রে। কিসের সুখবর দাদা? আজ থেকে তোরা ফুল বিক্রি করবি আমার দোকানে। আমি ফুলের চড়া দাম ঠিক করে দেব, কিছু লাভ আমাকে দিস, আর বাকিটা তোরাই রাখিস। তোদেরও অনেক লাভ হবে রে। তোদেরও অনেক লাভ হবে। রমেন দা, আমাদের নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আমাদের ফুলের দাম আমরা ঠিক করব রমেন দা, আর আমরা যেখানে বিক্রি করি সেখানেই করব। দেখো বাচ্চারা, সুমি মলির মতো মেয়েরা প্রমাণ করেছে, মাটিতে কষ্ট করতে জানলে মাটি কখনো ঠকায় না। শুধু মন দিয়ে কাজ করতে হয়, তাহলে সেখানে সফলতা নিশ্চিত। সুমি আর মলিকে দেখে ধীরে ধীরে অন্য মেয়েরাও সাহস পেল। রেনু মাসি নিজের উঠোনেও শাক লাগালো। পাশের রিনা চাষ শুরু করলো বেগুন। 1 বছর পর বেলতলি গ্রাম যেন একটা অন্য রূপ নিল। গ্রামের বাজারে তারা 2 বোন নতুন দোকান খুলেছে, নাম দিয়েছে 2 বোনের ফুল ঘর। আমি তোমাদের ফুল শহরে নিতে চাই, তোমাদের কাছ থেকে ফুল পাইকারি দামে কিনবো
আর শহরে বিক্রি করব। তোমাদেরও ভালো দাম দেব। সত্যি বলছেন? হ্যাঁ, তোমাদের মতো পরিশ্রমী মেয়েদের ফুলেই তো শহর সাজে। শহরে বিক্রি করতে পারলে তোমাদের কষ্ট সার্থক হবে। আমরা তো শহরে ফুল বিক্রির জন্য সপ্তাহে 3 দিন যাই। এখন যদি আপনি নিয়ে যান তাহলে আমাদের কষ্টও কম হবে। আমরা রাজি। আমি তোমাদের জমিতে এসে গাড়ি করে ফুল নিয়ে যাব। তোমাদের আর কষ্ট করে বাজারে ফুল বিক্রি করতে হবে না। এই নাও তোমাদের ফুলের অগ্রিম টাকা। না না, ফুল নিয়ে তবেই টাকা দিবেন। এটা রাখো, আমি কাল সকালে তোমাদের জমিতে আসব। কেমন? সেদিন রাতে দুই বোন ঘরে ফিরল চোখে জল নিয়ে। বাবার পুরনো কাঠের চেয়ারটার পাশে বসে সুমি বলল, বাবা ঠিকই বলেছিলেন, মাটি কখনো কাউকে ঠকায় না। দিদি, আমরা আর কখনো মাটি ছাড়বো না। দেখো দিদি, বাইরে কি সুন্দর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সবটা। ফুলের পাপড়িতে শিশির জমেছে, যেন প্রতিটি ফুল বলছে যারা ভালোবাসে মাটি তাদের আশীর্বাদ দেয়। হ্যাঁ রে বোন, মাটি কখনো কারো শত্রু নয়। যে পরিশ্রম করতে জানে, আশা হারায় না, শেষ পর্যন্ত সেই জেতে। নারী বা পুরুষ নয়, বিজয় সবসময় পরিশ্রমেরই হয়।